আমার সন্তানের মা হতে হবে তোমাকে। আগামী 9 মাস আমার সন্তানকে যাতে তুমি নিজের গর্ভে ধারণ করতে পারো, তার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। কথাটা শুনে এক আকাশ পরিমাণ চমকে উঠল অনামিকা। সে এখন একটা চেয়ারের সঙ্গে বাঁধা হয়ে বসে আছে একটা বিশাল বড় অট্টালিকায়। ওর সামনে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের নামকরা ব্যবসায়ী প্রান্তিক মজুমদার। অনামিকা সে এই মানুষটিকে ওর বাবার বন্ধুর ছেলে। যদিও প্রায় 5 বছরের বেশি দুই পরিবারের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা ভেঙে গিয়েছিল। আপনার মাথা ঠিক আছে প্রান্তিক? কি বলেছেন আপনি নিজে শুনতে পাচ্ছেন তো? অনামিকার মুখোমুখি একটা চেয়ার নিয়ে বসলেন প্রান্তিক। আমাকে তুমি চেনো অনামিকা? আমি মজা করার মানুষ নই। যা বলেছি সংজ্ঞানে বলেছি। আমার বেবি চাই। ঘৃণায় গাটা শুকিয়ে উঠল অনামিকা। তার চেয়ে প্রান্তির সাথে এই প্রান্তিকের আকাশ পাতাল তফাৎ। বেবি লাগবে বিয়ে করুন, আর নয়তো অনাথ আশ্রয় থেকে দন্তহীন একটা বাচ্চা। আমাকে কেন তুলে এনেছেন? আমার তোমাকে পছন্দ হয়েছে, তাই আমি চাই আমার সন্তানের মা তুমি হবে। প্রান্তিকের কথা শুনে বড্ড রাগ হলো অনামিকা। ছটফট করতে লাগলো দড়িগুলো খুলে নিজেকে মুক্ত করার জন্য। সেটা দেখে প্রান্তিক অনামিকার মুখের কাছে একটু এগিয়ে এলো। লাভ নেই এসব করে। যতক্ষণ না আমি চাইছি ততক্ষণ তুমি আমার কাছ থেকে মুক্তি পাবে না। আমি বিয়ে করব না আপনাকে, ছেড়ে দিন আমাকে। প্রান্তিক খানিকটা পিছিয়ে এসে ভ্রু কুঁচকে তাকালো অনামিকার দিকে। বিয়ে? কে বলেছে আমি তোমাকে বিয়ে করব? অনামিকার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সত্যি? তাহলে আমাকে খুলে দিন, আমি বাড়ি যাব। কাল আমার দাদা ভাইয়ের জন্মদিন। প্রান্তিক একটা রহস্যময় হাসি হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অনামিকার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোমাকে তো আমি বিয়ে ছাড়াই আমার সন্তানের মা বানাবো। আগামী 9 মাস পর যখন আমার সন্তান ভূমিষ্ঠ হবে তখন তোমাকে মুক্তি করে দেব। শৈশবের 5টা বছর কাটিয়েছে অনামিকা এই প্রান্তিক নামক মানুষটার সাথে। দুজনের বয়সে পার্থক্য প্রায় 7 বছর। তবুও দুটিতে ভালোই বন্ধুত্ব সম্পন্ন গড়েছিল নিজেদের মধ্যে। কিন্তু হঠাৎ করে প্রান্তিকের বাবা পুরো ফ্যামিলি নিয়ে কাজের সূত্রে বাইরে চলে যায়। তারপর থেকে প্রান্তিক আর অনামিকা অচেনা হয়ে যায়। তবে প্রান্তিক যে এতটা নিম্নরুচির মানুষ সেটা ভাবতেই অনামিকার গা ফুলিয়ে ওঠে। পশ্চিমা দেশে পাশ্চাত্য শিক্ষায় মানুষই কি নিজের শহরের শিক্ষাকে ভুলে গেছেন? এত নিম্নরুচি বিষবোধ সম্পন্ন মানুষ আপনি। মানুষ কেন বলছি অমানুষ আপনি। তাচ্ছিল্য ভরা হাসি এসে প্রান্তিক অনামিকার একদম কাছে চলে আসে। অনামিকা ঘৃণায় একটু পিছিয়ে যায়, তাই দেখে প্রান্তিক হাসে। পিছিয়ে কোনো লাভ হবে না অনামিকা, শেষমেশ আমার কাছেই আসতে হবে। কোনো দিনও না, আমি এখানে বাধা অবস্থায় মরে যাব, তবুও নিজের সতীত্ব খোয়াতে পারবো না। প্রান্তিক নিজের মোবাইল ফোনটা পকেট থেকে বের করে অনামিকার সামনে ধরে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আতকে ওঠে অনামিকা। বুবলুকে এভাবে বেঁধে রেখেছেন কেন? ও কষ্ট পাবে, প্লিজ ছেড়ে দিন। আমি জানতাম তুমি আমার প্রস্তাবে কিছুতেই রাজি হবে না, তাই এটাই আমার সেকেন্ড অপশন। তোমাকে 12 ঘন্টার সময় দিলাম ভাবার জন্য। 12 ঘন্টা পর যদি তোমার উত্তর নেতিবাচক হয় তাহলে তোমার ভাইপোর আয়ু তখনই শেষ হয়ে যাবে। অনামিকা কেঁদে ফেলল। ছোট থেকেই কোলে পিঠে করে মানুষ করেছে ওর ভাইপো। তার এমন অবস্থা থেকে খুব কষ্ট হচ্ছে ওর ছোট কষ্ট হচ্ছে ওর। প্লিজ ওকে ছেড়ে দিন। সবটাই তোমার উপর নির্ভর করেছে অনামিকা। আমি এখন যাচ্ছি, 12 ঘন্টা পর আসবো। মনে রেখো আমার কিন্তু ইতিবাচক উত্তর চাই। আর এই 12 ঘন্টা তোমার ভাইপো নিরাপদে থাকবে। প্রান্তিক রুম থেকে বেরিয়ে বাইরে থেকে রুমটা লক করে দিল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই একজন কালো জামা পরা লোক প্রান্তিকের কাছে এলো। স্যার, উকিল বাবু এসেছেন, ওনাকে কি ভিতরে আনবেন? হোম, আমি স্টাডি রুমে আছি, ওনাকে পাঠিয়ে দাও। প্রান্তিক একবার নিচে থেকে উপরে অনামিকা যেই
ঘরে রাখা হয়েছে সেদিক তাকালো। একটা তীর্য হাসি দিয়ে নিজের স্টাডি রুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর উকিল সেখানে এলো। কি ব্যাপার প্রান্তিক, আজ আমার বাবাকে ছেড়ে আমাকে ডাকলেন যে? আমার কিছু কোর্ট পেপার লাগবে, যেটা আঙ্কেলকে বলা যাবে না। কি পেপারস লাগবে বলো, আমি 2 দিনের মধ্যে রেডি করছি। 2 দিন নয়, 12 ঘন্টার মধ্যে আমার সেগুলো চাই। 12 ঘন্টার মধ্যে তো সম্ভব হবে না, কাল কোর্ট বন্ধ থাকে। কম করে হলেও 40 ঘন্টা তো লাগবেই। আজই যাও, কোর্ট বন্ধ হতে এখনো 1 ঘন্টা বাকি আছে। আমার আজই পেপারসগুলো লাগবে। ঠিক আছে, দেখছি, আমি যথাসাধ্য চেষ্টা করব। কেটেছে অনেকক্ষণ, কিন্তু কতটা সময় পার হয়েছে সেটা অনামিকা অজানা। সে নিজেকে মুক্ত করতে অনেক চেষ্টা করছে, কিন্তু পারেনি। একটা সময় পর ক্লান্ত হয়ে চেয়ারেই ঘুমিয়ে পড়েছিল ও। ঘুম ভাঙে দরজা খোলার আওয়াজে। দরজা খুলে প্রান্তিক ঘরে ঢুকলো কিছু কাগজপত্র হাতে নিয়ে। আর 5 মিনিট আছে তোমার হাতে, তোমার সিদ্ধান্ত জানাবে ঠিক 5 মিনিট পর। অনামিকা করুণ চোখে তাকালো প্রান্তির দিকে। কেন করেছেন আপনি এরকম? কিভাবে করেছেন আমার সাথে এরকম? শৈশবে যে আমার গায়ে ফুলে টোকাও সহ্য করতে পারতো না, আজ সে নিজেই আমাকে আঘাত করছে। প্রান্তিকের রাগটা মুহূর্তের মধ্যে ওর চোখে প্রকাশ পেল। প্রান্তিকের জ্বলন্ত লাল চোখ দেখে ভয় পেয়ে গেল অনামিকা। 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল ওর শ্যামবর্ণ গালে। কাঁদবে না, একদম কাঁদবে না। এসব নেকা কান্না আমার একদম সহ্য হয় না। আর শৈশবে কি করেছি না করেছি সেটা এখনো তুলে এনে শেষপাথেই নেওয়ার চেষ্টা করবে না। তুমি আমার কেউ হও না, তোমার টাইম শেষ। মতামত কি তোমার? নিজের কলিজার টুকরো নিজের ভাইপোকে বাঁচাতে ওকে নিজেকে বলে দিতেই হবে, রাজি আমি। প্রান্তিকের মুখে হাসি ফুটল। অনামিকা চেয়ারে বাঁধা দড়িগুলো খুলে মুক্ত করলো ওকে। তারপর ওর সামনে কিছু পেপারস রাখলো প্রান্তিক। অনামিকা ভ্রু কুঁচকে তাকালো। সময় হলে ঘুরে আসবেন আমাদের পাশের জগৎ থেকেও। এগুলো কিসের পেপারস? সকালে যে কথাগুলো হয়েছে সেগুলোই লেখা আছে এখানে। তুমি আগামী 1.5 বছরের জন্য নিজেকে আমার কাছে বিক্রি করছো, আর এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে প্রতি মাসে 1 লাখ টাকা করে নেবে। কিন্তু আমি তো এখানে যদি সাইন না করো, এখানে তোমার ভাইপো আটকে উঠলো অনামিকা। না, আমি করছি, সাইন করছি। কাপা কাপা হাতে প্রান্তিকের থেকে কলমটা সম্পূর্ণ পেজে নিয়ে অনামিকা ভেবে তার সাইনটা করা ঠিক হবে কিনা। সাইনটা করো অনামিকা। অনামিকা সাইন করে পাতা উল্টো 3টে পাতায় সে সই করে চোখ দিয়ে 2 ফোঁটা জল পাতার ওপর পড়ে ভিজে যায় কিছুটা অংশ। প্রান্তিক অনামিকা হাত থেকে পেপারসগুলো কেড়ে নেয়। আপনি খুব খারাপ মানুষ প্রান্তিক, খুব খারাপ মানুষ আপনি। আই কাউ ড্যাড, তোমার ভাইপো 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, তবে তুমি পালানোর চেষ্টা করতে যেও না, লাভ হবে না। আমার এই পুরো বাড়ির সিকিউরিটি সিস্টেম সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তাই আমি যেভাবে বলবো তেমন ভাবে চলবে। আমার বাবা আপনাকে ছাড়বে না প্রান্তিক। একবার এখান থেকে বের হই, আপনাকে আমি দেখে নেব। আগে ছাড়া তো পাও। প্রান্তিক ওই রুমে থাকা আলমারি থেকে একটা গ্রিন কালারের শাড়ি বের করে এনে অনামিকাকে দিল। অনামিকা ভ্রু কুঁচকে তাকালো প্রান্তির দিকে। এটা কি? আজ থেকে এই রুমটা তোমার। কিছু প্রয়োজনীয় জিনিস আলমারিতে রাখা আছে, আর যদি কিছু প্রয়োজনীয় হয় আমার ম্যানেজারকে বলবে। এখন এই শাড়িটা পরে নিচে আসো। অনামিকা শাড়িটা ছুঁড়ে মারল প্রান্তির মুখের ওপর। প্রান্তিক শাড়িটা মুখ থেকে সরিয়ে অনামিকার গাল দুটো চেপে ধরল। তুমি আমাকে চেনো না অনামিকা, ফারদার আমার সঙ্গে এরকম ব্যবহার করবে না। পৃথিবীর সব থেকে খারাপ মানুষ আমি। আমার উদ্দেশ্য সফল হয়ে গেলে তোমাকে মেরে ফেলতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। অনামিকা জোর করে প্রান্তিকের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দেয়। এখনই মেরে ফেলুন না,
কেন বাঁচিয়ে রেখেছেন আমায়? প্রান্তিক অনামিকার কানের কাছে মুখটা নিয়ে আসে। অনামিকা একটু পিছিয়ে যায়। তোমার ভোগ করব বলে। বললাম না আমার বেবি চাই। প্রান্তিকের মুখে ভাষায় শুনে ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয় অনামিকা। সে প্রান্তিক মজুমদারের বিশাল বড় অট্টালিকায় আজ বসেছে তর্কার হাট। কলকাতার সব নামি দামি ব্যবসায়ী উপস্থিত হয়েছে প্রান্তিক মজুমদারের ড্রয়িং রুমে। তিনতলার একটা কোণের রুমে থাকায় অনামিকা কোনো হই হট্টগোল শুনতে পায়নি। কিন্তু প্রান্তিকের দেওয়া শাড়িটা পরে নিচে আসতে দেখে পার্টি চলছে। তাই অনামিকা আবার নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য এগাতেই ডাক পড়ে ওর। অনামিকা ঘুরতেই দেখে ওর সামনে প্রান্তিক দাঁড়িয়ে আছে, হাতে হার্ট স্কিনের গ্লাস নিয়ে। পল্লবী গন্ধে নাক চেপে ধরল। প্লিজ গ্লাসটা সরান, অ্যালকোহলের গন্ধ আমি নিতে পারি না। প্রান্তিক হো হো করে হেসে উঠল। অনামিকা ভরকে গেল। একজন ওয়েটার লাস্ট মোমেন্টে জানায় সে আসতে পারবে না, তাই আমাকে একটু প্রবলেমে পড়তে হয়েছে। তুমি একটু সার্ভ করে দাও বাকিদের। অনামিকা করুণ চোখে তাকালো প্রান্তিক দিকে। আমি সার্ভ করব? হ্যাঁ, ওই যে ওইখানে ডিস্কের ট্রেগুলো আছে, যাও। অনামিকা চমকে উঠল। ছোটবেলা থেকে অ্যালকোহলের গন্ধ নিতে পারে না। ওর বাবা যতবারই ডিস্ক করে বাড়ি ফিরতো ততবারই অসুস্থ হয়ে পড়েছে ও। তাই ওর কথা ভেবে ওর বাবা মদক নামক বস্তাটাকে সারা জীবনের মধ্যে ত্যাগ করেছে। আপনাকে তো বললাম আমি এইসবের গন্ধ নিতে পারি না। প্রান্তিক অনামিকার হাতটা চেপে ধরে। তোমার কথা মতো চলার জন্য তোমাকে এখানে আনিনি আমি অনামিকা। যেটা বলছি সেটা করো। অনামিকা করুণ চোখে তাকালো প্রান্তির দিকে, কিন্তু প্রান্তি সেটা পাত্তা না দিয়ে আবার মেতে উঠল নাচ গানে। অনামিকাকে এই করুণ অবস্থা দেখে খুব আনন্দ হচ্ছে ওর। আমার আগুনে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে অনামিকা। প্রান্তিক মজুমদার প্রতিশোধ নিতে ফিরে এসেছে, আর তুমি আমার সেই প্রতিশোধের প্রথম গুটি। জীবিত অবস্থাতেই তোমাকে নরক দেখাবো আমি। তুমি কল্পনাও করতে পারছো না পরবর্তীতে কি অপেক্ষা করছে তোমার জন্য। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অনামিকা প্রান্তিকের কাছে এলো। প্রান্তিক একটা গ্লাস নেয়, আর ওর সামনে থাকা একটা মেয়ে গ্লাসটা নিতে গিয়েই ইচ্ছা করে অনামিকার শাড়িতে ফেলে দেয় পুরোটা। গন্ধে গা গুলিয়ে ওঠে অনামিকার। হাত থেকে টেটা পড়ে যায়। প্রান্তিক ভীষণ রেগে যায়। অনামিকার হাতটা চেপে ধরে ওকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে বিছানায় ওপর ঠেলে ফেলে দেয়। তুমি জানো ওগুলো কত এক্সপেন্সিভ? ওগুলো ফেলে দেওয়ার সাহস হলো কিভাবে তোমার? অনামিকা উঠে বসলো বিছানায়। আমি তো আপনাকে আগেই বলেছি আমি অ্যালকোহলের গন্ধ নিতে পারি না। প্লিজ আমাকে চেঞ্জ করতে দিন, প্লিজ। দাও, চেঞ্জ করে তাড়াতাড়ি নিচে আসবে। ভাঙা গ্লাসের টুকরোগুলো পরিষ্কার করতে হবে। অনামিকা বাধ্য মেয়ের মতো মাথা নাড়া। প্রান্তিকের থেকে ছাড়া পেতে এক ছুটে ওই রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। দরজা বন্ধ করে আলমারি থেকে শাড়ি বার করে উদ্দেশ্য আলমারি খুলতে ভীষণ অবাক হয়ও। অনেক শাড়ি আর জামার সম্ভাবনা আছে এখানে, যেন এগুলো সব ওর জন্যই রাখা আছে। অনেকদিন ধরে এই পরিকল্পনাটা সাজিয়েছেন আপনি। একটা বাচ্চার জন্য আমার মতো অসুন্দরী একটি মেয়েকে তুলে আনবেন, এতটাও বোকা নন আপনি। এর পিছনে অনেক বড় কোনো কারণ আছে, আমাকে সেটা জানতে হবে। তার জন্য আপনার সব কথা শুনতে চলতে হবে আমাকে। অনামিকা আলমারি থেকে একটা নীল রঙের স্পল শাড়ি বের করলো। শাড়িটা শরীর থেকে পুরোটা খোলার আগে গন্ধে গাটা গুলিয়ে উঠল ওর। ওয়াশরুমে গিয়ে বেসিনে গল গল করে বমি করে কিছুটা স্বস্তি হলো ওর। নাক টিপে কোনোরকম শাড়িটা খুলে ওয়াশরুমে বালতিতে রেখে রুমে এসে নতুন শাড়িটা পরে ফেললো। প্রায় 20 মিনিট পর রেডি হয়ে নিচে নামে অনামিকা। নিচে এসে দেখে ড্রয়িং রুম পুরো ফাঁকা। প্রান্তিক সোফায় বসে আছে। ধীর পায়ে প্রান্তিকের কাছে এসে দাঁড়ালো অনামিকা। সবাই কোথায় গেল? প্রান্তিক কান থেকে হেডফোনটা সরিয়ে অনামিকার দিকে তাকালো।
শ্যামবর্ণীয় অনামিকাকে নীল শাড়িতে চমৎকার দেখতে লাগছে। প্রান্তিক মুক্ত নয়নে কিছুক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনামিকার দিকে। অনামিকার একটু অবস্থি হলো। প্রান্তিকের চাউনি দেখে নিজেকে যথাসাধ্য ঢেকে নিল অনামিকা। সেটাও দেখে ঘোর কাটলো প্রান্তিকের। কাগজের কলমে তুমি এখন আমার, তাই আমার সামনে নিজেকে ঢেকে রেখে কোনো লাভ হবে? মিস সুন্দরী। অনামিকার ভেবেই কেমন লাগে সে বিক্রি হয়ে গেছে প্রান্তিকের কাছে। প্রান্তিক সোফা ছেড়ে উঠে অনামিকার সামনে দাঁড়ালো। অনামিকা পুরো মুখটা নিজের হাতে ছোঁয়া দিতেই শুরু করলো। অনামিকা প্রান্তিকের ছোঁয়ায় কেঁপে উঠল। ঘোর লাগানো কণ্ঠে প্রান্তিক বলল, নারীদের এই আবেদনময়ী রূপই যথেষ্ট পুরুষের মস্তিষ্ক ঘোরানোর জন্য। তুমি কি নিজেকে আমার কাছে সম্পন্ন করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছো অনামিকা? 2 পা পিছিয়ে গেল অনামিকা। কি বলল প্রান্তিক? তাহলে কি ও নিজেই প্রান্তিকের হাত থেকে বাঁচাতে ব্যর্থ হবে? আজকে রাতে কি তাহলে সব শেষ হয়ে যাবে? 2 ফোঁটা অশ্রু ঝরালো অনামিকা 2 নয়ন। প্রান্তিক অনামিকার কোমর ধরে নিজে একদম কাছে নিয়ে আসে। দুজনের মধ্যে বায়ু চলাচল করার জায়গা টুকুও রাখলো না প্রান্তিক। আমার এত বড় সর্বনাশ করবেন না প্রান্তিক। আমাকে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন, সেটা এভাবে শেষ করে দেবেন না। প্রান্তিক অনামিকার ঠোঁটে আঙ্গুল রেখে চুপ করালো ওকে। একটাও কথা নয়, এই মুহূর্তটাই উপভোগ করো শুধু। এই এত বড় বাড়িতে শুধু তুমি আর আমি। এসো আমার সঙ্গে। অনামিকা ঠায় দাঁড়িয়ে রইল। প্রচন্ড ভয় পেয়ে আছে সে। প্রান্তিক বুঝতে পারলো অনামিকা এত সহজে তার কথা মেনে নেওয়ার মেয়ে নয়। তাই আর এক মুহূর্তেও দেরি করলো না। অনামিকাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। অনামিকা ছাড়াও পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। এটা ঠিক হচ্ছে না প্রান্তিক, এতটা মনুষ্যত্বহীন হবেন না। এটা আপনার চরিত্রের সাথে যায় না। আমার চরিত্রের সম্পর্কে কতটা জানো তুমি অনামিকা? তোমার চেনা সেই 10-12 বছরের প্রান্তিক নই আমি। 16টা বছর কেটে গেছে মাঝখানে। প্লিজ ছেড়ে দিন। একবার আপনার সুতাপ কাকিমার কথা ভাবুন। মা মরে যাবে এসব শুনলে, তাতে আমার কিছুই হবে না। তোমার মা মানে সুতা বা পাল আমার কেউ হন না। বেকার ওনার কথা ভাবতে যাব কেন আমি? অনামিকা একটা দীর্ঘশ্বাস ফেললো। মুহূর্তেই মনে পড়লো প্রীতিমের কথা। প্রান্তিকের কথা মেনে নিল তো প্রীতিমেকে ঠকানো হবে না। যে করেই হোক প্রীতিমের সাথে একবার কথা বলতে হবে। আমার একটা অনুরোধ রাখবেন। প্রীতিমকে ফোন করবে তাই তো? অনামিকা বিস্মিত হলেও ওর মনের কথা প্রান্তিক কিভাবে জানলো এটা ভেবে পরক্ষণেই আবার ভাবলো প্রীতিমকে প্রান্তিক চেনে কিভাবে? আপনি প্রীতিমকে কিভাবে চিনলেন? প্রান্তিক দরজা খুলে নিজের রুমে অনামিকাকে নিয়ে ঢুকলো। বড় একটা রুম, বেশ সাজানো গোছানো। অনামিকা এই প্রথম প্রান্তিকের ঘরে এলো। চারিদিকটা চোখ বুলে দেখতে দেখতে প্রীতিমের কথাটা বেমালুম ভুলে গেল। প্রান্তিক অনামিকাকে কোল থেকে নামিয়ে বিছানায় বসালো। তারপর বসে পড়লো ওর পাশে। নাওয়া খাওয়া ভুলে যাওয়ার সঙ্গে সংসার বাঁধার স্বপ্ন দেখছিল সে। প্রীতিমি তোমাকে আমার কাছে পৌঁছে দিয়ে গেছে। চমকে উঠল অনামিকা। প্রায় 3টে বছর ধরে যার সঙ্গে উন্নয়নের সম্পর্ক অবৈধ, সে তাকে বিশ্বাস করতে পারে না। প্রান্তিক নামক এই নোংরা মানুষটা কোথায়? প্রীতিমকে আমি ভালোবাসি প্রান্তিক। আপনি ভাবলেন কি করে আপনার এই বানানো মন গড়া কথায় আমি ওকে বিশ্বাস করব? অনামিকার প্রতি করুণায় প্রান্তিক সুযোগ শব্দ করলো। বিশ্বাস অবিশ্বাসটা তোমার হাতে অনামিকা। আমার হাতে এখন যেটা আছে সেটা তুমি আমার সুযোগ সদ্ব্যবহার করতে। প্রান্তিক মজুমদার একটুও দেরি করে না। অনামিকা ভয় পেল। খানিকটাই পিছিয়ে বসলো ও, কিন্তু এই মুহূর্তে ওর ভয় পেল চলবে না। একটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিতে লজ্জা করছে না আপনার? নারী শরীরে দরকার হলে পতিলয়ে যান না। আপনার তো অনেক টাকা। প্রান্তিক অনামিকার মুখের কাছে ঝুঁকে পড়ল। অনামিকায় নিজের মাথাটা পিছিয়ে নিল। প্রান্তিক আরো এগিয়ে গেল।
তারা তো আমাকে বেবি দিতে পারবে না, সেটা তো দেবে তুমি। প্লিজ আমার কাছে আসবেন না, আপনারও তো বোন আছে, তার সাথে যদি কেউ এরকমটা করতো। একবার আমার জায়গায় প্রান্তিকে বসিয়ে দেখুন। কথাটা অনামিকার মুখ থেকে বেরানোর সঙ্গে সঙ্গে প্রান্তিকের ডান হাতের 5 আঙ্গুলের দাগে অনামিকার গালটা লাল হয়ে গেল। প্রচুর ব্যথায় গালে হাত দিয়ে কেটে ফেললো অনামিকা। প্রান্তির ওর দুটো গাল চেপে ধরলো। আমার বোনের সাথে নিজেকে তুলনা করার সাহস তোকে কে দিল অনামিকা? তোর এই মুখে আমি আমার বোনের নাম যদি দ্বিতীয়বার আর শুনেছি, তাহলে মেরে পুঁতে ফেলবো তোকে। প্রান্তিকের এমন রূপ দেখে গলাটা শুকিয়ে গেল অনামিকার। ভয়ে আবারও ফুঁপিয়ে কেঁদে উঠল। প্রান্তিক রেগে অনামিকার হাত ধরে টানতে টানতে ঠেলে রুমের বাইরে পাঠিয়ে দেয় অনামিকাকে। তারপর ওর মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। রুমে বসে ক্রমাগত কেঁদেই চলেছে অনামিকা। বাবা মার কথা খুব মনে পড়ছে। অনামিকাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার সম্মান হয়তো বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো না। আমি নিরুপায়, আমাকে ভুল বুঝো না। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। 24 ঘন্টারও বেশি হয়ে গেল তোমাদের ছাড়া আছি। না জানি তোমরা এখন কতটা চিন্তা করছো আমার জন্য। ছোট্ট ভাইপোর কথা মনে আসতেই কান্না গতি আরো বাড়লো অনামিকা। কাঁদতে কাঁদতে হেসকে উঠে যাওয়ার উপায় হয়, তবুও ও নিজেকে সামলে নিয়ে বালিশের মুখ গুজে বিছানায় শুয়ে পড়ল। এক পর্যায়ে এসে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেল জানতেও পারল না ও। দরজার ধাক্কানোর শব্দ ঘুম ভাঙলো অনামিকার। চোখ মুখ কুঁচকে প্রথমে বোঝার চেষ্টা করলো কোথায় আছে ও। পরক্ষণে বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলল। জানালা দিয়ে সূর্যের আলো ঘরের মধ্যে প্রবেশ করেছে। অনামিকা বিছানা থেকে নেমে দরজাটা খুলে একজন মধ্যবয়সী মহিলাকে দেখতে পেল। আপনি কে? কালকে তো আপনাকে দেখিনি। ম্যাডাম, আমি এই বাড়িতে কাজ করি। কাল আমার বরের শরীরটা খারাপ থাকায় কাল আসেনি। এখানে কেন এসেছেন? আমার কাজে আপনার কি কাজ? নাকি আপনার স্যার বলবেন আমাকে দিয়ে আজ বাড়ির সব কাজ করানোর জন্য? কাজের মহিলাটা নিজের নাক কান মুলে জিভ বের করলো। এসব কথার মুখে আনাও পাপ। আপনি তো আমাকে হুকুম করবেন, যখন যেটা বলবেন সেটাই পৌঁছে যাবে আপনার কাছে। অনামিকা খুব বিরক্ত হলো এই কথাগুলো শুনে। সকাল সকাল মেজাজটাই বিগড়ে গেল। আপনি যান, এখানে আমার কিছু প্রয়োজন নেই। কিন্তু ম্যাডাম, স্যার যে বললেন আপনি সারা রাত কিছু খাননি, তাই আপনাকে ডেকে নিয়ে ডাইনিং রুমে যেতে বললেন। প্রান্তিকে প্রসঙ্গ উঠতে কালকের কথা মনে পড়ে গেল। ও রুম থেকে বেরিয়ে গট গট করে চলে গেল। প্রান্তিক ডাইনিং টেবিলে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। অনামিকাকে খুব জোরে আসতে দেখে প্রান্তিক আরো চোখে তাকালো ওর দিকে। অনামিকা এসে প্রান্তিকের কাছে দাঁড়ালো। কেন আটকে রেখেছেন আপনি আমাকে? আমি এভাবে থাকতে পারি না, আমার খুব অস্থির লাগছে। বনের পাখিকে বন্দি করলে যেমন লাগে আমার ঠিক তেমনই কষ্ট হচ্ছে। এই বাড়িটা অনেকটা বড়, যখন মন চাইবে যেখানে ইচ্ছে যাবে। বাইরে সুইমিং পুল, বাগান সব আছে। একঘেয়ে লাগলে ঘোরাতে যাবে। তবে হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করবে না। প্রায় 20 জনেরও বেশি সিকিউরিটি আছে এখানে। তুমি চাইলেও পালাতে পারবে না। অনামিকার প্ল্যান ফেল করায় মুখ বেজার হয়ে যায় ওর। পরক্ষণে আমতা করে কিছু একটা বলার চেষ্টা করো প্রান্তিকে। আমার কিছু জিনিস লাগবে। কি লাগবে? আপনি আমার কাজে মাসিকে পয়সা দিয়ে দিন, উনি এনে দেবেন আমাকে। প্রান্তিক মুহূর্তে বুঝে গেল অনামিকার কি লাগবে। অনামিকার থেকে চোখ সরিয়ে ল্যাপটপে মনোযোগ দিল আবার। তোমার রুমে বেডের ডান দিকে ড্রয়ারটা খুললেই তোমার সব প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে। যদি আরো কিছু লাগে তাহলে একটা লিস্ট করে দিও। অনামিকা বাধ্য মেয়ের মতো ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই প্রান্তিকের কথায় ধমকে যায়। তার মানে আগামী 5 দিনও তুমি আমার হাত থেকে বেঁচে গেলে না? 7 দিন। অনামিকা প্রান্তিকের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা না করে সিঁড়ির কাছে চলে গেল। প্রান্তিক পিছন থেকে বলল,
15 মিনিটের মধ্যে নিচে আসবে। কাল সারা রাত কিছু খাইনি। তুমি অসুস্থ হয়ে পড়লে আমার সন্তানও আসতে দেরি হবে, তাই এখন থেকে নিজের খেয়াল রাখো। অনামিকা চলে যায়। মিনিট 15 পর প্রান্তিক উঠে দাঁড়ায়। ততক্ষণ ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করে ও। আবার ফোন করেছো কেন? তোমার সব টাকা তো আমি দিয়ে দিয়েছি। একটা প্রাপ্তবয়স্ক মেয়ের দাম মাত্র 10 টাকা। লাখ হতে পারে না স্যার, আমার আরো টাকা লাগবে। আমাদের মধ্যে তো প্রথমে 10 লাখেরই কথা হয়েছিল। প্রথমে যাই হোক না কেন, এখন আমার আরো 15 লাখ টাকা লাগবে। নয়তো আতুনি আঙ্কেলকে বলে দেব তার মেয়ে আপনার কাছে আছে। প্রান্তিক মুহূর্তের মধ্যে রেগে যায়। প্রান্তিক মজুমদারকে ভয় দেখাচ্ছ তুমি। প্রান্তিক মজুমদার কাউকে ভয় পায় না। আতপু পালকে তো নাই। আর শোনো অনামিকা পাল এখন কাগজে কলমে প্রান্তিক মজুমদারের সম্পত্তি। কেউ চাইলেও তাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। আমি ওটা বলতে চাইনি স্যার। আমার মা খুব অসুস্থ। দুটো কিডনিও ড্যামেজ হয়ে গেছে। 2জন কিডনি ডোনারও পাওয়া গেছে। শুধু টাকার জন্য অপারেশনটা থেকে আছে। হসপিটালে অ্যাড্রেসটা আমাকে মেল করো। তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব আমার। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রান্তিক ফোনটা কেটে নিজের পকেটে ঢুকিয়ে রাখলো। পিছনে ঘুরতে অনামিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা অবাক হলো ও। এভাবে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে? অনামিকা প্রান্তিকে একদম কাছে এসে দাঁড়ালো। তার সাথে কথা বলেছিলেন আপনি? আমার বাবা সম্পর্কে কাকে কি বলেছিলেন? যে তোমাকে পেতে সাহায্য করেছে আমায়? কে সে? কে আমার এত বড় সর্বনাশটা করলো? কে নাম বলুন তার? প্রান্তিক নিজের ফোনটা আবার বের করে কল রেকর্ডিংটা চালু করলো। শেষের কথাটা ছাড়া সবটা শুনলো ও। এই গলাটা আমিও আগেও শুনেছি। এটা খুব চেনা স্বর আমার। এই গলা যায় সেই তোমাকে আমার কাছে 25 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। অনামিকা খুব ঘৃণা হলো সেই লোকটার প্রতি। অনেক মনে করার চেষ্টা করে শেষমেশে যখন বুঝতে পারলো এটা কার গলা স্বর, তখন যেন ওর পৃথিবীটাই থমকে গেল। প্রীতম নামটা বলে আবার নিজেকে সংশোধন করলো অনামিকা। না না, এটা প্রীতম হতেই পারে না। এটা অন্য কেউ। বলুন না এটা কে? কেউ না পেয়েছো জিনিসগুলো? হ্যাঁ আপনি, বলুন না এটা কে? আমাকে প্রশ্ন করার সাহস তোমাকে কে দিল অনামিকা? চুপচাপ খেতে বসো আর নেক্সট টাইম আমাকে প্রশ্ন করা উদ্ধত দেখাবে না। অনামিকা আর কথা বাড়ালেন না। চুপচাপ গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। তবে মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই গেল ওর। এই প্রশ্নের উত্তর ওকে খুঁজতেই হবে। প্রান্তিক বসলো অনামিকার মুখোমুখি। শম্পা দি, আমাদের ব্রেকফাস্টটা দিয়ে যাও। একটা রিকোয়েস্ট করব। কি? আমি আপনার বাবার সাথে একবার কথা বলতে চাই। আমার বুবলু বাড়ি পৌঁছেছে কিনা দেখতে চাই আমি। সেটা তুমি তোমার বাবাকে ফোন না করে জানতে পারবে। তোমার বাড়ির সামনে অলরেডি আমার 5 জন লোক আছে, যারা তোমাদের বাড়ির প্রত্যেককে ফলো করেছে। তুমি যদি একটু কিছু ভুল করো তাহলে তোমার ফ্যামিলি মেম্বার কমতে থাকবে। না আপনি ওদের কিছু করবেন না। আপনার সব কথা শুনবো আমি। শুধু ওদের কিছু করবেন না। গুড। অনামিকা নিজের রুমে বসে বসে গল্পই বই পড়ছিল। এগুলো প্রান্তিক ইচ্ছা করে এখানে রেখেছে। এই সময় প্রান্তিক এলো ওর রুমে। অনামিকা প্রান্তিককে দেখে নিজেকে গুছিয়ে বসলো। লাঞ্চে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। পাপা দি বিরিয়ানি বানাতে পারে না। এখন আমি অফিসে যাচ্ছি, ফিরে এসে বিরিয়ানি খাবো। রান্নাটা করে রাখবে। কিন্তু আমি তো বিরিয়ানি বানাতে। অনামিকা কথা শেষ হওয়ার আগেই প্রান্তিক বলে, পারো তুমি বিরিয়ানি বানাতে? তোমাকে গত 6 মাস ধরে নজরে রেখেছি আমি। তোমার সম্পর্কে সব জেনেই তোমাকে আমার কাছে এনেছি। বাধ্য মেয়ের মতো যা বলবে তাই করবে। চিকেন না মটন? মটনে আমার অ্যালার্জি। চিকেন বিরিয়ানি করো, সঙ্গে চিলি পনির, চিকেন চাপ আর শেষে
রায়তা। আমি কিন্তু বাকিগুলো রান্না জানি না, এগুলো পপ্পাদি করবে। আর শোনে, এখন থেকে প্রত্যেকদিন রাতে তুমি আমার সঙ্গে আমার রুমে থাকবে। আটকে উঠল অনামিকা। এই সময়টাও কি প্রান্তিক ওকে ছাড়বে না? কিন্তু এখন তো আমার আমার মর্জির মালেন আমি। আমার যখন ইচ্ছা করবে তখন তাই করব। প্রান্তিক রুম থেকে বেরিয়ে গেল। অনামিকা একটা বালিশ ছুঁড়ে মারল ওইদিকে। প্রান্তিক মজুমদার, তোকে আমি ছাড়বো না। আমার জীবন তুই নরক বানাতে চাইছিস, আমি সেই নরকেই তোকে টেনে আনবো। হঠাৎই প্রান্তিক আবার দরজার সামনে এসে দাঁড়ালো। অনামিকা ভয়ে শুকনো একটা ঢোক গিলল। আমার সাথে চ্যালেঞ্জ নিতে এসো না তুমি। আমি যে কি জিনিস সেটা তুমি এখনো জানো না। আমাকে নরকে টানতে চাইলেও নরকের আগুনেই জ্বলতে হবে তোমাকে। জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে তুমি, তবুও তুমি এই প্রান্তিক মজুমদারে কিছুই করতে পারবে না। আর মনে রেখো, তোমার পুরো বাড়ি আমার হাতে বন্দি। আপনার এই ফাঁকা আওয়াজে ভয় পাই না আমি আমাকে ভয় দেখানোর জন্য এগুলো বলেছেন। অনামিকার কথা শুনে প্রান্তিক হাসলো। ফোনটা বের করে একটি ভিডিও চালালো, যেখানে দেখা যাচ্ছে অনামিকার বাবার বাড়ির সামনে দাঁড়িয়ে পুলিশের সাথে কথা বলছে। অনামিকার মা বাড়ির ভেতরে বসে কাঁদছে, আর বৌদি সান্ত্বনা দিচ্ছে তাকে। ওর দাদা অফিসের জন্য বেড়াচ্ছে তার ছেলেকে আদর করে, সেগুলো দেখে ভয় পেল অনামিকা। প্রান্তিক তির্যক ভাবে হাসলো। এখনো মনে হচ্ছে আমি ফাঁকা আওয়াজ দিছি, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এমন বলবো না। আপনি যা বলবেন তাই শুনবো, মনে থাকে যেন। চলবে।